আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে তোমার রচিত ইজি প্লাস হ্যান্ডআউট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাডজাস্টমেন্ট প্রসেসের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 2 নম্বর ফরম্যাটটি হলো অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন। একটি রেওয়া মিল দেওয়া থাকবে অ্যান্ড আদার ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। এই প্রশ্নটি আমরা দেখলেই চিনতে পারবো। যেমন একটি রেওয়া মিল দেওয়া আছে, দুই পাশ মেলানো আছে এবং নিচে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। তাহলে অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। আরেকটাও দেখি, এই অঙ্কটি দেখুন, একটা ব্যালেন্স দেওয়া আছে, রেওয়া মিলে মেলানো নেই কিন্তু ব্যালেন্স তো দেওয়া আছে, এবার ইনফরমেশন দেওয়া আছে। এই ট্রায়াল ব্যালেন্সের ইনফরমেশন দেখে দেখে আদার ইনফরমেশন যেটা এটা দেখে দেখে জাবেদা করতে হবে রেওয়া মিলের সাথে মিলাই। আরেকটা অঙ্ক দেখি আমরা, দেখুন একটা রেওয়া মিল দেওয়া আছে, আদার ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এই ফরম্যাটে আমাদের একটা রেওয়া মিল দেওয়া থাকবে এবং কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। এই ইনফরমেশনগুলো দেখে দেখেই অ্যাডজাস্টিং করতে হবে। তবে এই ফরম্যাটের অঙ্কগুলো করার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত অঙ্কটি কয় মাসের এটা খেয়াল করতে হবে। এটা কি 1 মাসের নাকি 6 মাসের নাকি 1 বছরের, প্রশ্নটা ভালোভাবে পড়ে নিতে হবে, তারপরে অঙ্ক শুরু করতে হবে। কারণ অ্যাডজাস্টিং করার সময় এই মান্থ আমাদের কাজে লাগবে। যদি 1 বছরের হয় তাহলে অ্যাডজাস্টিংয়ের অ্যামাউন্টগুলো সব 1 বছরে দেখাতে হবে, আর যদি 1 মাসের হয় তাহলে অবশ্যই 1 মাসের দেখাতে হবে। তো আসুন 1 নম্বর অঙ্কটা পড়ি। এক্স কোম্পানি ওয়াজ এস্টিমেটেড এস্টাবলিশ অন জানুয়ারি 1, 2019 সাল। অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট মান্থ ফার্স্ট 6 মান্থ অফ অপারেশন। প্রথম 6 মাসের ইনফরমেশন দেওয়া হলো। দ্য ট্রায়াল ব্যালেন্স কন্টেইন দ্য ফলোয়িং অ্যাকাউন্ট ব্যালেন্স। ডেবিট পাশে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভড, ইকুইপমেন্ট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, সাপ্লাইজ এগুলো দেওয়া আছে। আর দায় পাশে নোট পেবেল, ক্যাপিটাল আর জেনারেল রিজার্ভ এবং কনসাল্টিং রিভিনিউ লেখা আছে। এবার আসুন, প্রথমত আমরা দেখলাম যে 6 মাসের অঙ্ক, এটা আমরা শিওর হয়ে গেলাম। দ্বিতীয়ত খেয়াল করতে হবে যে রেওয়া মিলের ভিতরে খরচগুলো সম্পদ ভিত্তিতেও লেখা থাকতে পারে, আবার খরচ ভিত্তিতেও লেখা থাকতে পারে। সম্পদ ভিত্তিতে লেখা কেমন? যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড স্যালারি, প্রিপেইড রেন্ট এভাবে লেখা থাকতে পারে। যখন সম্পদ ভিত্তিতে লেখা থাকবে তখন অ্যাডজাস্টমেন্ট করার সময় জাবেদার টাকাটা হবে খরচের জাবেদা। সম্পদ লেখা থাকলে খরচের জাবেদা, আর রেওয়া মিলে যদি খরচ লেখা থাকে তাহলে সম্পদটুক জাবেদা হবে। ক্লিয়ার? তাই এইভাবে আমরা বলতে পারি যে রেওয়া মিলে যদি সম্পদ ভিত্তিতে দেওয়া থাকে তাহলে খরচটুক জাবেদা করতে হয়, আর রেওয়া মিলে যদি খরচ দেওয়া থাকে তাহলে সম্পদটুক জাবেদা করতে হয়। যেমন এখানে লেখা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানে সম্পদ ভিত্তিতে লেখা আছে 1800 টাকা। এখন সমন্বয় করার সময় যতটুকু খরচ হয়নি ততটুকু আমাদের প্রিপেইড নামে লিখতে হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। যদি এই আইটেমটা প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া থাকতো 1800 টাকা, তাহলে আমরা সমন্বয় করার সময় লিখতাম যতটুকু খরচ হয়েছে সেই আইটেমটা জাবেদা দিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাই এটাকে আমরা বলতে পারি যদি খরচ ভিত্তিতে থাকে তাহলে সম্পদটুক জাবেদা করতে হয়, আর যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচটুক জাবেদা করতে হয়। যাক, এটা আমরা সমন্বয় করার সময় আরও বিস্তারিত জানাবো। এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এই অন ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কিন্তু উইদাউট ট্রায়াল ব্যালেন্সে আমাদের এই ধরনের কোনো ঝামেলা নেই, আবার টু ট্রায়াল ব্যালেন্সেও কোনো ঝামেলা নেই। তো আসুন আমরা অঙ্কটা শুরু করি। অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোয়িং অ্যাডিশনাল ডাটা। 1 নম্বর ডাটা বলছে এট জুন 30 1300 টাকা অফ সাপ্লাইজ ওয়াজ অন হ্যান্ড। আমাদের জুন 30 শুরুতে হাতে ছিল 1300 টাকা সাপ্লাইজ, আর এখন সাপ্লাইজ আছে সাপ্লাইজ এক্সপেন্স। দেখুন সাপ্লাইজ এক্সপেন্স এখানে ফার্স্ট অপারেশন জুলাই মাসে আমাদের প্রথমেই জানুয়ারি থেকে শুরু হয়েছে আর জুন মাসে শেষ হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা জুন মাসে 30শে জুন আমাদের এটা শেষ হয়েছে হিসাবটা। 6 মাসের অঙ্ক জানুয়ারি থেকে জুন 30 পর্যন্ত। জুন 30-এ এসে দেখা যাচ্ছে ক্লোজিং আছে সাপ্লাইজ 1300 টাকা, হাতে কত ছিল? সাপ্লাইজ এক্সপেন্স নামে ছিল 3700 টাকা। দেখুন খরচ ভিত্তিতে দেওয়া ছিল রেওয়া মিল। এখন আমাদের জাবেদা করতে হবে, জাবেদা করতে হবে শুধুমাত্র সম্পদটুক যেটা হাতে আছে এইটাই লিখতে হবে। তাহলে সাপ্লাইজ ডেবিট 1300 টাকা আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1300 টাকা। ক্লিয়ার? তাহলে এটা রেওয়া মিলে খরচ ভিত্তিতে দেওয়া আছে, তাই আমাদের সম্পদটুক জাবেদা করতে হলো। যদি রেওয়া মিলে এখানে সাপ্লাইজ লেখা থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা বিয়োগ করে নিতাম, জাবেদা করতাম সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট বিয়োগ করতাম 3700 মাইনাস 1300। ক্লিয়ার?
আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর দেখি, দ্য নোট পেবেল ওয়াজ ইস্যু অন এপ্রিল 1st। দেখুন এপ্রিল মাসের 1 তারিখে নোট ইস্যু করা হয়েছে। ইট ইজ এ 12% অন ইয়ার নোট, 1 বছর মেয়াদি 12% সুদের নোট। কিন্তু আমরা তো ইউজ করেছি এপ্রিল থেকে শুরু করে জুন মাসের 30 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মে জুন কয় মাস হয়েছে? 3 মাস। 3 মাসের জন্য আমাদের ইন্টারেস্ট হবে নোট পেবেল কত? 20,000 টাকা। 20,000 টাকার উপরে প্রথমে 12% করবো, 3 বরং এই 12 দুগুণে 2400। এখন 2400 আবার ভাগ করব 12 দিয়ে আর গুণ করবো 3 মাস দিয়ে। তো আসুন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 600 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স হলো 20,000-এর উপরে 12%, তাহলে 12 মাস দিয়ে ভাগ করে 3 মাস দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? কারণ আমরা ইউজ করেছি মাত্র এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত, যতটুকু ইউজ করা হয়েছে ততটুকু আমাদের ইন্টারেস্ট হবে। তাহলে 3 মাস ইউজ হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর হচ্ছে দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ইজ দ্য প্রিমিয়াম অন এ 1 ইয়ার পলিসি ডেটেড জুন 1st 2019 সাল থেকে। দেখুন ইন্স্যুরেন্সের আমাদের দেওয়া আছে এখানে এক্সপেন্স, এই 1800 টাকা এক্সপেন্স লেখা আছে, কিন্তু 1 বছরের জন্য অগ্রিম প্রদান করা হয়েছে। আবার শুরু হবে জুন মাসের 1 তারিখ থেকে। তো জুন মাসের 30 তারিখে আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, 30শে জুন। তাহলে মাত্র 1 মাস ইউজ হয়েছে। 12 মাসের জন্য দেওয়া হয়েছে 1800 টাকা, 1 মাসে হবে কত? 150 টাকা। এই 150 টাকা খরচ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খরচ হিসেবে লেখা আছে। যদি রেওয়া মিলে খরচ লেখা থাকে তাহলে জাবেদায় সম্পদ লিখতে হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স ক্রেডিট সম্পদটুক জাবেদা করতে হবে। এখন 150 টাকা বাদ দেওয়ার পরে যতটুকু থাকবে সেই টাকাটুকু আমাদেরকে ডেবিট করতে হবে। দেখুন আমরা লিখেছি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট কত টাকা? 1650 টাকা হাতে আছে। ক্লিয়ার? এবার 8 জুন 30 এই হিসাবকাল শেষে কনসাল্টিং ফিস অফ টাকা 1100 আর আনআর্নড। কনসাল্টিং ফিস রেভিনিউ এখনো আনআর্নড আছে, অনুপার্জিত অবস্থায় আছে 1100। কনসাল্টিং রেভিনিউ ছিল কত? 6000, হ্যাজ নট বিন আর্ন, এখন আয় হয়নি ওখান থেকে 1100। তাহলে এটা অগ্রিম নেওয়া হয়ে গেছে। এই অগ্রিম আয় এখন আমাদের কি করতে হবে? কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, দেখুন গ্রাফিক্স রেভিনিউ আর্নড বাট আনরেকর্ডেড। গ্রাফিক্স রেভিনিউ আয় করেছে 30শে জুন, কিন্তু এখনো পর্যন্ত লেখা হয়নি। তাহলে কি লিখতে হবে? যাবে দাও অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। এটা বকে আয়। 4 নম্বরে ছিল অগ্রিম আয় আর 5 নম্বরে হলো বকে আয়। এবার আসুন 6 নম্বর, ডিপ্রিসিয়েশন চার্জ 10% অন ইকুইপমেন্ট পার ইয়ার। বলছে ইকুইপমেন্টের উপরে অবস্থায় ধার্য করতে হবে 10% হারে। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এই জাবেদাটা সবসময় একই রকম হবে। একটা জাবেদা মনে করবেন কোনো চেঞ্জ হবে না, সেটা হলো ডিপ্রিসিয়েশনের। আর প্রত্যেকটা অ্যাডজাস্টিংয়ের ভিতরে অঙ্কের ভিতরে এই একটা জাবেদা থাকবেই, ডিপ্রিসিয়েশনের একটা এন্ট্রি থাকে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, আজীবন এই একই জাবেদা হবে। এবার আসুন 1 বছরের অবস্থায় হয়েছে 10% হবে, কিন্তু এটা তো 6 মাসের অঙ্ক, তাহলে অর্ধেক করতে হবে। এখন ইকুইপমেন্ট খুঁজি, আমরা দেখি ইকুইপমেন্টের দাম কত? 45,000, এর 10% হয় 4500, সেটাকে আবার অর্ধেক করে ফেলতে হবে 6 মাসে, তাহলে হবে 22,250। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। ঠিক আছে, দেখুন তাহলে এই অঙ্কটা আমরা দেখেছি, এটা খরচ বেসিসে লেখা ছিল, এক্সপেন্স বেসিসে লেখা ছিল, তাই আমাদের সম্পদটুক জাবেদা করতে হয়েছে। আরেকটা অঙ্ক আমরা দেখি, পরের অঙ্কটা, জামাল ওপেন্স দ্য গ্রিন ড্রিম লোন কেয়ার কোম্পানি অন এপ্রিল 1st 2017। এপ্রিলের 1 তারিখে শুরু করেছে, অ্যাট এপ্রিল 30 এবং এপ্রিলের 30 তারিখে শেষ হয়ে গেছে। দ্য ট্রায়াল ব্যালেন্স শোন দ্য ফলোয়িং ব্যালেন্স, এখানে নিচে দেওয়া হলো ট্রায়াল ব্যালেন্স। তাহলে এটা কয় মাসে রয়েছে অঙ্কটা? এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখে শেষ, 1 মাসের অঙ্ক অনলি। সিলেক্টেড অ্যাকাউন্টগুলো নিচে দেওয়া হলো, প্রিপেইড ইন্স্যুরেন্স 48,000 টাকা, ইকুইপমেন্ট 3 লক্ষ টাকা, নোট পেবেল 2 লাখ টাকা, আনআর্নড রেভিনিউ 42,000 টাকা, সার্ভিস রেভিনিউ 18,000 টাকা। এটা আমাদের রেওয়া মিলের ব্যালেন্স দেওয়া আছে। এখন অ্যাডিশনাল ইনফরমেশন পড়তে হবে আর জাবেদা করতে হবে। প্রথম 1 নম্বর সে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ এ 2 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে?
48,000। এটা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। 2 বছরে কয় মাস? 24 মাস। ইফেক্টিভ এপ্রিল 1 আর এটা শুরু হবে এপ্রিলের 1 তারিখ থেকেই। এপ্রিল 1 তারিখ থেকে এপ্রিলের 1 মাস। 24 মাসের ইন্স্যুরেন্স দেওয়া আছে 48,000। তাহলে 1 মাসের কত হবে? 24 মাস দিয়ে ভাগ করলে 1 মাস বেরিয়ে আসবে। 24 মাস পেলাম কোথায়? 2 ইয়ার বলেছে, তাই 2 বছরে 24 মাস হয়। ক্লিয়ার? এখন আমরা দেখলাম রেওয়া মিলে প্রিপেড লেখা আছে, তাহলে জাবেদার ভাষা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। খরচ হয়েছে কতটুকু? অনলি 1 মাসের খরচ হয়েছে 2,000 টাকা। কীভাবে পেলাম? 48,000কে 24 মাস দিয়ে ভাগ করলাম। ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সেক্ষেত্রে দেখুন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করলাম কেন? রেওয়া মিলে প্রিপেড লেখা ছিল, তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে। যদি রেওয়া মিলে এক্সপেন্স লেখা থাকতো তাহলে প্রিপেড ডেবিট করতে হতো। ক্লিয়ার? এখন আমাদের খরচ যতটুকু হয়েছে ততটুকু জাবেদা করা হয়েছে। যদি এখানে এক্সপেন্স লেখা থাকতো তাহলে আমাদের প্রিপেড যতটুকু আছে অর্থাৎ যেটা খরচ হয়নি সেটাই জাবেদা করতাম, জাবেদা ভাষায় চলে আসতো। এখানে আমাদের 46,000 লিখতে হতো 2,000 টাকা বাদ দিয়ে। তার মানে 24 মাসের মধ্যে 23 মাসেরটা লিখতে হতো। আর এখন তো আমরা 1 মাসের খরচ দেখালাম। ক্লিয়ার? ইকুইপমেন্ট 3 লাখ টাকা, এটা আমাদের কিছু না, নিচে আসি। ডিপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট 5,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 5,000 টাকা। তাহলে আমাদের 1 মাসের অঙ্ক। এখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ওই 5,000 টাকাই হবে। যদি এখানে পার ইয়ার লেখা থাকতো তাহলে কি করতাম? এটাকে 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস দেখাতাম। 3 নম্বর, দ্য নোট পেবেল ইজ ডেটেড এপ্রিল 1, 2017 সালের এপ্রিল মাসের 1 তারিখেই নোটটা ইস্যু করা হয়েছিল। ইট ইজ এ 6 মান্থ 10% নোট, আর এটা ছিল 6 মাস মেয়াদি 10% সুদ। ঠিক আছে, দেখুন 6 মাস মেয়াদি আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের যেহেতু 1 মাস ব্যবহার হয়েছে 1 মাসের সুদ হিসাব করতে হবে 10% হারে। এবার আসুন নোট পেবেল আমরা দেখাই। 2 লাখ টাকার উপরে 10% হয় 20,000 টাকা। এখন 20,000 টাকাকে আমরা ভাগ করবো কয় মাস দিয়ে? 12 মাস দিয়ে। 12 মাস দিয়ে ভাগ করলে আমাদের 1 মাস বেরিয়ে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স কীভাবে লিখলাম? 2 লাখ ইন্টু 10% ভাগ 12 মাস, 1667 টাকা। ক্লিয়ার? নাম্বার 4, 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানিজ 6 মান্থ লোন সার্ভিস প্যাকেজ। কোম্পানির সেবা নেবে 6 মাস মেয়াদি একটা প্যাকেজ। 6 মাস প্যাকেজের রেট বলছে সেভ অফ টাকা 6,000 বিগিনিং ইন এপ্রিল মাস থেকে শুরু হবে। তাহলে প্রত্যেকটা কাস্টমারকে সেবা দেবে 6,000 টাকার বিনিময়ে। প্রত্যেকে 6,000 হলে 7 কাস্টমার, 7 জন কাস্টমার 6,42,000 টাকা অ্যাডভান্স করেছে। প্রথমে অ্যাডভান্স করলো 42,000 টাকা 7 জন কাস্টমার। 6 মাস সার্ভিস দেবে, প্রতি কাস্টমারের 6,000 টাকা করে। এখন বলছে দিস কাস্টমার ওয়ার সার্ভিস ইন এপ্রিল, এই কাস্টমারগুলোর 1 মাসের সেবা দেওয়া হয়ে গেছে। দেখুন 6 মাসে যদি 42,000 হয় তাহলে 1 মাসে কত হয়? 6,42, 7,000 টাকা হয়। তাহলে 42,000কে আমরা 6 মাস দিয়ে ভাগ করে ফেলবো। 1 মাসের হ্যাজ বিন আর্ন হয়ে গেছে। আনআর্ন রেভিনিউ লেখা ছিল, এখন হ্যাজ বিন আর্ন হয়ে গেছে, তাহলে আনআর্ন সার্ভিস ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 42,000 ভাগ 6 মাস, 1 মাসে হবে 7,000 টাকা। এভাবে আমরা হিসাব করি। আরেকটা সহজ হিসাব করা যায় যে প্রতি মাসে যদি একজনের 1,000 হয়, 6 মাসে যদি 6,000 হয়, একজনের 1,000 টাকা প্রতি মাসে। একজনের যদি 1,000 টাকা হয়, 7 জনের 7,000 টাকা হয়। এভাবে হিসাব করা যায়। সব থেকে সহজ হিসাব হলো 6 মাসে 42,000 হলে 1 মাসে কত হয়? 7,000 হয়। তাহলে আনআর্ন ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আনআর্ন সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000 টাকা। নাম্বার 5, লোন সার্ভিস প্রোভাইডেড আদার কাস্টমার, অন্য একটা কাস্টমারকে সেবা দেওয়া হয়েছে বাট নট বিল, কিন্তু টাকা পাওয়া যায়নি অ্যাট এপ্রিল 30 পর্যন্ত। এখন আয় বকেয়া রয়েছে। অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? 5 নম্বরে অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট টু অ্যাডজাস্ট দ্য সার্ভিস রেভিনিউ। আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের অন ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক। আরেকটা অঙ্ক আমরা দেখি। এখানে একটা রেওয়া মিল দেওয়া আছে। মিস্টার জাম্পার স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস। The trial balance of his business at the end of the first year is given below. এই যে ফার্স্ট ইয়ার বলেছে, তাহলে কয় বছরের? 1 বছরের অঙ্ক। আমরা বুঝতে পারছি, কারণ আমরা জানি অন ট্রায়াল ব্যালেন্স থাকলে অবশ্যই আমাদের মাস বছর এটা হিসাব করে নিতে হবে যে কয় মাসের অঙ্ক করতেছি, প্রথমে দেখে নিতে হবে। নিচে বলা আছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স। রেন্ট পেইড ইন অ্যাডভান্স 8,000 টাকা।
উপরে রেন্ট দেওয়া আছে কত, দেখুন এক্সপেন্স লেখা আছে 18,000, এর মধ্যে 8,000 টাকা অগ্রিম দেওয়া আছে, তাহলে অগ্রিম খরচ এখন কমাতে হবে। তাই প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট 8,000 টাকা। ক্লিয়ার? যদি উপরে প্রিপেইড লেখা থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে উপরে প্রিপেইড 18,000, এখন প্রিপেইড 8,000, তাহলে বিয়োগফল 10,000 টাকা, ওইটা লিখতাম রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট। ক্লিয়ার? এখন সেটা তো নেই, এখন আছে উপরে রেন্ট খরচ দেওয়া আছে, তাহলে খরচ ভিত্তিতে লেখা আছে, এই জন্য সম্পাদক জাবেদা হলো অ্যাডভান্স কত 8,000 টাকা, তাই লিখলাম প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট 8,000 টাকা। ওকে, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা ছিল 4,000 টাকা। এরপরে আসুন সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড। সাপ্লাইজ কত, হাতে আছে 7,000 টাকা। এখন সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে, তাহলে আমাদের হাতে টুক জাবেদা করতে হবে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। সাপ্লাইজ এখানে আছে কত, আবার দেখি সাপ্লাইজ হচ্ছে 8,000 আর এখানে হাতে আছে 7,000, তাহলে 7,000 টাকা আমাদের লিখতে হবে, 7,000 টাকা ডেবিট সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। ক্লিয়ার? নেক্সট বলা আছে স্যালারি ডিউ 10,000 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবেল ক্রেডিট 10,000 টাকা। এরপর বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভ ফর 5 ইয়ার্স। দেখুন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম সেখানে বেশি ভাতা আমরা রিসিভ করেছিলাম 5 বছরের জন্য। এখন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রেভিনিউ দিয়ে আছে কত, 10,000 টাকা, তাহলে এখান থেকে 5 বছরের জন্য 10,000 হয়, 1 বছর কত হবে 2,000 টাকা। 2,000 টাকা আমাদের আয় দেখাতে হবে। তো আমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ রেভিনিউ হিসেবে দেখাবো। দেখুন আরেকটা জিনিস খেয়াল করি, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রেভিনিউ লেখা আছে, তাহলে আমাদের এখান থেকে 2,000 টাকা আয় রেখে 8,000 টাকা আনআর্ন দেখাতে হবে। তো 2,000 টাকা যদি যেহেতু আয় আছে, এখান থেকে আনআর্ন করবো 8,000 টাকা, তাহলে লিখেছি আমরা অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রেভিনিউ ডেবিট আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? কয় বছরে আছে যদি আমরা এইভাবে দেখাই দিই তাও হবে, যেমন একটা বক্স করলাম 10,000 টাকা, এর ভাগ করব আমরা 5 বছর দিয়ে আর গুণ করব 1 বছর 4 বছর দিয়ে, তাহলে 4 বছরের এখনো পর্যন্ত আনআর্নড অবস্থায় আছে। তাহলে আয় আমাদের 1 বছর দেখানো হয়ে গেল, আনআর্নড থাকলো 4 বছরের। নেক্সট বলা হচ্ছে সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভ। দেখুন সার্ভিস রেভিনিউ আয় হয়েছে বাট এখনো পর্যন্ত আদায় হয়নি, তাহলে অ্যাকাউন্ট ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5,000 টাকা। নেক্সট এখন ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট 10%। ফিক্সড অ্যাসেট আমাদের কি কি আছে, ফার্নিচার আর অফিস ইকুইপমেন্ট, এই দুইটার উপরে 10,000, এখানে 10% করতে 50,000 উপরে আর 38,000 উপরে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একসাথে লিখবো, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার ক্রেডিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। 6 নম্বরে ডিপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেট অন ফার্নিচার অ্যাকুমুলেট অন ইকুইপমেন্ট, একটা 5,000 একটা 3800 যোগ করে 8,800। ক্লিয়ার? নাম্বার নেক্সট ইন্স্যুরেন্স এক্সপেন্সে এক্সপায়ার্ড, এই দেখো এক্সপায়ার্ড মানে ব্যয় হয়ে গেছে 3,000 টাকা। আমাদের ইন্স্যুরেন্স কি প্রিপেইড লেখা ছিল নাকি খরচ লেখা ছিল? প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা ছিল 5,000 টাকা, এখান থেকে এক্সপায়ার্ড হয়েছে 3,000 টাকা। এই 3,000 টাকার খরচ জাবেদা দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেন ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখতে হবে? কারণ প্রশ্নে রেওয়া মিলে লেখা আছে প্রিপেইড, এই জন্য খরচটুক লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 3,000 টাকা আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 3,000 টাকা। ক্লিয়ার? নাম্বার 8 বলা আছে আনআর্নড রেভিনিউ আর্নড ডিউরিং দ্য ইয়ার। এই বছরে আনআর্নড হ্যাজ বিন আর্নড হয়েছে, কত টাকা আর্ন হয়েছে 4,000 টাকা। তো আনআর্নড যা ছিল এই আনআর্নড সার্ভিস এখন ডেবিট হয়ে গেল আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হলো। আনআর্নড সার্ভিস ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,000 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি, এর সাথে আমাদের আরেকটা এন্ট্রি দিয়েছে রিভার্সিং এন্ট্রি করতে হবে, বিপরীত দাখিলা। তার আগে আরেকটা আছে গিভ দ্য ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি করতে হবে, সমস্ত খরচ বন্ধ করতে হবে। তাহলে এখানে আমাদের কয়টা এন্ট্রি আছে একসাথে দেখুন 3টা দেওয়া হয়েছে। গিভ দ্য ক্লোজিং এন্ট্রি, আমরা জানি সমস্ত আয় বন্ধ করতে হয়, সমস্ত ব্যয় বন্ধ করতে হয়, তারপরে প্রফিট অথবা লস হলে বন্ধ করতে হয়, আর উত্তোলন থাকলে বন্ধ করতে হয়। তো এখানে আমাদের যে সমস্ত ব্যয়গুলো দেখলাম আর যেগুলো আয়গুলো দেখলাম আমরা সেগুলো বন্ধ করতে যাই।
প্রথমে লিখলাম সার্ভিস রেভিনিউ, যোগ বিয়োগ করে দেখলাম ৮০,৬০০ টাকা হয়েছে, আর অ্যাপ্রেন্টিসশিপ রেভিনিউ অনলি ২,০০০ টাকা হয়েছে। তো আয়গুলো কোথায় পাঠাতে হয়? ইনকাম সামারিতে পাঠাতে হয়। তাহলে দুইটা আয় ডেবিট করলাম, ইনকাম সামারি ক্রেডিট করলাম, দুটো যোগ করে ৮২,৬০০ টাকা। আর ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্সেস ক্রেডিট। এখন এক্সপেন্স আমরা হিসাব করে দেখলাম, সাপ্লাইজ এক্সপেন্স হয়েছে ৫,০০০ টাকা, রেন্ট এক্সপেন্স ১৪,০০০ টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ৩,০০০ টাকা, ইউটিলিটি ২৮০০ টাকা, স্যালারি এক্সপেন্স ৪৯,০০০ টাকা, ডিপ্রিসিয়েশন ৮,৮০০ টাকা, যোগ করে হলো ৮২,৬০০ টাকা। এখন আয় এবং ব্যয় সমান হয়ে গেছে, এইটা ব্যয় এটা আয় সমান হয়ে গেলে লাভ লস জিরো হয়ে গেছে। কিন্তু যদি ব্যয় কম হইতো লাভ বেশি হইতো, তাহলে আয় বেশি হলে আর ব্যয় কম হলে অবশ্যই লাভ হইতো। লাভ বন্ধ করতে হতে কি হবে? তখন আমরা এভাবে যাবে করতাম যে ক্যাপিটালে পাঠাই দিতাম ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। আর সেখানে তো উত্তোলন নেই, তাহলে উত্তোলন থাকলে আমরা কি করতাম? ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট এভাবে ক্লোজিং করতাম। এবার আসুন রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং বিপরীত জাবেদা, অ্যাডজাস্টিং এর বিপরীত থাকে কোনগুলো? বকেয়া আয় বকেয়া ব্যয় রিভার্সিং হয়। আচ্ছা, যদি কোনো প্রিপেইড ডেবিট হয় তাহলে সেটা রিভার্সিং হয়, আর কোনো আনআর্ন যদি ক্রেডিট হয় তাহলে রিভার্সিং হয়। এগুলো আবার অ্যাডজাস্টিং থেকে বলতে হয়। যখন প্রিপেইড রেন্ট ডেবিট হয়েছে, রেন্ট এক্সপেন্স ক্রেডিট হয়েছে, তাহলে এটা অবশ্যই রিভার্সিং হবে। এখন কি রিভার্সিং লিখবো? রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ক্রেডিট ৪,০০০ টাকা। দেখুন রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট ৪,০০০ টাকা। ক্লিয়ার? তারপর এটা দেখুন সাপ্লাইজ এটা সম্পদ হিসেবে আমরা ওটা রিভার্সিং না দিলেও হবে। স্যালারি পেবে, এবার আছে বকেয়া ব্যয় আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট। এই যে ব্যয় বকেয়া থাকলে রিভার্সিং হয়, তাহলে স্যালারি পেবেল ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আনআর্ন যদি কখনো ক্রেডিট হয় তাহলে আবার রিভার্সিং হয়। এই যে আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ রেভিনিউ ক্রেডিট হয়েছে ৮,০০০ টাকা, এটা আবার রিভার্সিং হবে। তাহলে আনআর্ন ডেবিট আর অ্যাপ্রেন্টিসশিপ রেভিনিউ ক্রেডিট, এটা আমরা করলাম। এরপরে আসুন আর আছে আনআর্নের পরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ। এই যে আমাদের বকেয়া আয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা রিভার্সিং হয়। সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ডিপ্রিসিয়েশনে রিভার্সিং হয় না। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে এই জন্য আর রিভার্সিং হলো না, কিন্তু প্রিপেইড যদি ডেবিট হতো রিভার্সিং হইতো। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হয়েছে এই জন্য রিভার্সিং হলো না। যদি এটা আনআর্ন ক্রেডিট হইতো তাহলে রিভার্সিং হইতো। আশা করি বুঝতে পারছেন রিভার্সিংগুলো। বাস, এতে আমাদের ১০ মার্ক দেবে। ঠিক আছে দেখুন, তাহলে আমরা অন ট্রায়াল ব্যালেন্সে যে অঙ্কগুলো দেখলাম এগুলো আশা করি ইনশাল্লাহ পারবো। তো আমরা লাস্ট যে অঙ্কটা করলাম ৩০ নম্বর, এটা ৩টে রিকোয়ারমেন্টই করলাম, রিভার্সিং করলাম, ক্লোজিং করলাম এবং অ্যাডজাস্টিং এন্ট্রি করলাম। এই সমন্বয়গুলো পড়ে আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। তাহলে অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন আমরা বুঝতে পারছি যে এই ধরনের অঙ্ক আমরা পারবো ইনশাল্লাহ। আর এরপরে আবার বোর্ডে আমাদের এই ধরনের অঙ্ক পাবো আরও অনেক ইনশাল্লাহ, ওখানে দেখবো। তো এইগুলো আজকে আপনারা প্র্যাকটিস করবেন। তো আগামী ক্লাসে আমরা ৩ নম্বর ফর্মেট অর্থাৎ 2 ট্রায়াল ব্যালেন্সের অঙ্কগুলো করবো। আজকের ক্লাসে আপনারা যারা ভিডিওটা দেখবেন, এখানে আমার বই থেকে এই অন ট্রায়াল ব্যালেন্সের যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো আপনারা একটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে দেখুন, আমার বইটা আলাদা আলাদাভাবে সাজানো আছে, আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। কারণ এইভাবে সাজানো থাকলে 2টা-5টা অঙ্ক করার পরে বাকি অঙ্কগুলো সব একই নিয়মের, শুধু ফিগারটা চেঞ্জ থাকে, একটু দেখলেই পারা যায়। আর এলোমেলো সিজনও থাকলে তখন নিজেরাও বোঝা যায় না, আর প্র্যাকটিস করতে অসুবিধা হয়। এই জন্য আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে তারপরেও আমার হ্যান্ডনোটটা আপনারা সংগ্রহ করুন। রেজাল্ট ভালো করার জন্য অনেক সময় একই বই 2-3 রাইটারেও কেনার দরকার হয়। টাকাটা বড় কথা না, এখানে রেজাল্ট কিন্তু ক্যারিয়ারে খুব বড় একটা ইফেক্ট পড়বে। এই জন্য ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে। আর ভালো রেজাল্ট করতে গেলে একটা ভালো বই দরকার হবে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করে যাচ্ছি, খুব সুন্দরভাবে লিখেছি, যাতে আপনারা সহজে A+ পান। ঠিক আছে দেখুন, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।